আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের লেকচার 2 ভেক্টরের। ভেক্টরের লেকচার 2 তে আমরা আজকে আলোচনা করব ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা নিয়ে। তো সবার প্রথমে আমরা যে সংজ্ঞাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সমান ভেক্টর কি জিনিস। ১ নম্বর আমরা শুরু করব হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টর হওয়ার জন্য তোমাকে বেশ কয়েকটা শর্ত পালন করতে হবে। ১ নম্বর হচ্ছে সেটা অবশ্যই সমজাতীয় হতে হবে। সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় ভেক্টর এবং যদি ভেক্টরের মান যদি সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, মান সমান এবং দুইটা ভেক্টরের দিকও যদি সমান হয়। প্রথম কথা হচ্ছে দুইটা ভেক্টরই সমজাতীয় হতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সমজাতীয়, মান সমান এবং দিক সমান। এই তিনটা শর্ত যদি তোমার পালন করে তাহলে তুমি সেটাকে কি বলতে পারবা? সমান ভেক্টর। তো চলো আমি একটা উদাহরণ দিই। মনে করো একটা ভেক্টর আমি ধরে নিলাম হচ্ছে যে এ ভেক্টর। এই এ ভেক্টরের মান হচ্ছে 12 মিটার। ধরে নিলাম এ ভেক্টরের মান হচ্ছে 12 মিটার, ঠিক আছে? এখন ঠিক একইভাবে আমি যদি ধরি এখানে আমাদের বি ভেক্টর নাম করে একটা ভেক্টর আছে। এই বি ভেক্টরের মানও হচ্ছে 12 মিটারই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় সেটা হচ্ছে সমজাতীয়। সমজাতীয় বলতে বোঝাচ্ছে আমাদের দুইটা ভেক্টরই যদি সরণ হয় তাহলে দুইটাই সরণ হতে হবে, যদি বল হয় তাহলে দুইটাই বল হতে হবে। একটু খেয়াল করে দেখো, মনে করো আমি এখানে সরণ নিয়েছি, এ ভেক্টর হচ্ছে 12 মিটার আর বি ভেক্টরও কিন্তু 12 মিটার, তার মানে সমজাতীয় হয়েছে, মানও সমান হয়েছে। দেখো এদের দিকটাও কিন্তু একই দিকে আছে, সুতরাং আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো সমান ভেক্টর। তার মানে আমরা এভাবে বলতে পারবো দুটি ভেক্টরের সমজাতীয় হলে মান যদি সমান হয় এবং দিকও যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সমান ভেক্টর বলে চিহ্নিত করতে পারবো। এখন প্রশ্ন আসতেই পারে যে সমান ভেক্টরটাকে তুমি কিভাবে আসলে প্রকাশ করতে পারো? তুমি এইভাবে কিন্তু চাইলে প্রকাশ করতে পারো, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান সমান, তাই তো? আমরা মান জানি, মান আমরা সবসময় এটা যদি এ ভেক্টর হয়, এই এ ভেক্টরের মান আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এ ভেক্টরের মান আমরা প্রকাশ করতে পারি শুধু এভাবে প্রকাশ করতে পারি, অথবা আমরা মডুলাস চিহ্ন দিয়ে কিন্তু আসলে ভেক্টরের মান প্রকাশ করতে পারি। তো এই জায়গাটাতে দেখো আমরা মডুলাস চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান কিন্তু সমান, এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে কিন্তু 0 ডিগ্রি। অফকোর্স এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসতে পারে যে সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দুইটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে আমাদের এমসিকিউ এর জন্য। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে সদৃশ ভেক্টর নিয়ে। সদৃশ, যেটাকে ইংলিশে বলা হয় লাইক, সদৃশ ভেক্টর, ঠিক আছে? আমরা সদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করব। সদৃশ ভেক্টরটা কি জিনিস? সদৃশ হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে সেই ক্ষেত্রে আমরা আসলে তাকে সদৃশ ভেক্টর বলবো। তো এইখানে বেশ কয়েকটা শর্ত আছে। ১ নম্বর শর্ত যদি আমি বলি, অবশ্যই সমজাতীয় হতে হবে, দুই বা ততোধিক ভেক্টর সমজাতীয় হতে হবে। সমজাতীয়, এটা একটা শর্ত। ২ নম্বর শর্ত হচ্ছে দিকটা হচ্ছে একই দিকে। দিক একই দিকে। দিক একই দিকে, এটা একটা সত্য। আর একটা সত্য হচ্ছে মধ্যবর্তী কোণ। ৩ নম্বর হচ্ছে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আচ্ছা, ৪ নম্বর সত্য হচ্ছে এদের মান কিন্তু সমান নয়। মান সমান নয়। মান সমান নয়। আচ্ছা, তার মানে যদি মান সমান হতো তাহলে সেক্ষেত্রে আমরা সমান ভেক্টর বলতাম। আর যদি মান সমান না হয়ে দিকটা যদি একই দিকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? তাকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো। মনে করো একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এ ভেক্টরের মান আমি বলে দিলাম। এ ভেক্টরটা আমাদের দেওয়া আছে, মনে করো কথার কথা 10 মিটার দেওয়া আছে। আর একটা ভেক্টর, সেটা মনে করো বি ভেক্টর। এই বি ভেক্টরের মান আমি বলে দিলাম তোমাকে যে 5 মিটার। দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টরের ডিরেকশন কিন্তু একই দিকে এবং দুইটা সমজাতীয়, মধ্যবর্তী কোণও 0 ডিগ্রি, কিন্তু এদের মানটা কিন্তু সমান না। এই জন্য এটাকে আমরা কি বলবো ভাই? সদৃশ ভেক্টর বলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন এখানে আমি লিখলাম হচ্ছে মান সমান নয়। আচ্ছা, মান যে সমান নয় এটা কিন্তু সব ক্ষেত্রে আসলে যে মান সমান থাকবে না এরকমও না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো এখানে দুইটা ভেক্টর আছে, এই এ ভেক্টর এবং বি ভেক্টর। মনে করো এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটাই সমান। যেহেতু আসলে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, আমি এটাকে এইভাবে চিহ্নিত করতে পারি যে এটা সমান ও সদৃশ। এটা সমান এবং সদৃশ, এটা আমি কিন্তু বলতে পারি।
এবং আমি আরেকটা উদাহরণ দিই, মনে করো এখানে আছে হচ্ছে এ ভেক্টর, আর আরেকটা দেওয়া আছে হচ্ছে তোমার বি ভেক্টর, আরেকটা দেওয়া আছে তোমার বি ভেক্টর। বি ভেক্টরের মান মনে করো একটু বড়। এই জায়গা কিন্তু সদৃশ কিন্তু সমান নয়। এটা তুমি বলতে পারো যে এটা সদৃশ কিন্তু সমান নয়। ঠিক আছে, সদৃশ কিন্তু সমান নয়। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু আসলে সমান ভেক্টর নয়। এই ব্যাপারটা কিন্তু আমরা মনে রাখতে পারবো। কি বললাম আমি, যে সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত ভেক্টর অথবা ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর, ঠিক আছে। আমরা এখন বিপরীত ভেক্টর অথবা ঋণাত্মক ভেক্টরটা দেখব। একটু খেয়াল করে দেখি, এই জায়গাতে বেশ কয়েকটি শর্ত আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অবশ্যই সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে, মান সমান হবে, মান সমান হবে, মান সমান হবে, তবে এর দিকটা হবে বিপরীত, দিক হবে বিপরীত। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখা লাগবে। সমজাতীয় হতে হবে, মান সমান হবে, কিন্তু দিকটা বিপরীত হবে। আমি যদি একটু উদাহরণ দিই, উদাহরণটা আমরা এইভাবে দিতে পারি যে এটা মনে করো আমাদের এ ভেক্টর, এটা আমাদের এ ভেক্টর, এবং আমাদের আরেকটা ভেক্টর আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমি ধরলাম এই এ আর বি এর মানটা কিন্তু আসলে সমান, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান এবং সমজাতীয়, ঠিক আছে, কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু আসলে বিপরীত দিকে ক্রিয়া করছে। তো তুমি চাইলে এইভাবে চিন্তা করতে পারো, এটা আমাদের এ ভেক্টর, আর এই যে এই জায়গাটাতে আছে আমাদের বি ভেক্টর, এই জায়গাটাতে আছে আমাদের কি, এটা এই জায়গাটাতে আছে আমাদের বি ভেক্টর। তাহলে বলো তো ভাইয়া, এই এ ভেক্টর এই এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? এখন বোঝা যাচ্ছে খুব ইজিলি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আসলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার মানে এখানে আমরা খুব ইজিলি বলতে পারবো এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু তোমার এমসিকিউতে আসতেই পারে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে 20 সদৃশ ভেক্টর। আমরা পড়বো হচ্ছে 20 সদৃশ ভেক্টর। 20 সদৃশ ভেক্টর। আমরা একটু আগে দেখলাম হচ্ছে বিপরীত ভেক্টর, তাই না? আমরা এখন দেখবো হচ্ছে 20 সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর যেটাকে বলা হয়, আনলাইক ভেক্টর আর কি। আচ্ছা, 20 সদৃশ ভেক্টরে কি হবে? 20 সদৃশ ভেক্টরে যেটা হবে, প্রথমে আমি সত্যগুলো একটু লিখে নিই। অবশ্যই অবশ্যই সমজাতীয় হতে হবে, প্রথম সত্য, সমজাতীয়। ঠিক আছে, এটা হচ্ছে 20 সদৃশ ভেক্টরের প্রথম শর্ত। দ্বিতীয়টা হচ্ছে দিকটা বিপরীত হতে হবে, দিক বিপরীত হতে হবে, দিক বিপরীত। আচ্ছা, দিক বিপরীত হওয়া মানে বুঝতেই পারছো এদের মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু দুই বা ততোধিক না, এখানে সবসময় আমরা চিন্তা করবো হচ্ছে দুইটি ভেক্টর থাকবে। ঠিক আছে, দুইটি ভেক্টর থাকবে, দুইটি ভেক্টর থাকবে। এবার একটু খেয়াল করে দেখো ভাই, এই জায়গাটাতে আমাদের এই তিনটা শর্ত দেখে কিন্তু তোমার মনে হতে পারে ভাই এটা তো বিপরীত ভেক্টরের শর্ত হয়ে গেল। হ্যাঁ, এখানে এই জন্য আর একটা এক্সট্রা শর্ত আসবে। সেই এক্সট্রা শর্তটা হচ্ছে এদের মান কিন্তু অসমান হবে, মান অসমান হবে। আচ্ছা, মান অসমান হবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে বিপরীত ভেক্টরে সমজাতীয়, দিক বিপরীত, মধ্যবর্তী কোণও 180, কিন্তু মানটা সমান ছিল। একটু খেয়াল করে দেখি আমরা, চলো, এখানে কিন্তু আমাদের মানটা কিন্তু আসলে সমান ছিল, কিন্তু এখন আমরা যদি দেখি, এখন কিন্তু আমাদের মানটা কি হবে ভাই? এখন আমাদের মানটা কিন্তু আসলে অসমান হবে। বাদ বাকি সবগুলো সত্যই কিন্তু আসলে বিপরীত ভেক্টরের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেক্টরটাকে কি বলবো তাহলে? 20 সদৃশ ভেক্টর। তাহলে আমরা কি বলবো? দুইটি ভেক্টর, দুইটি সমজাতীয় ভেক্টর, অফকোর্স দুইটি সমজাতীয় ভেক্টরের দিক যদি বিপরীত হয় এবং মান যদি অসমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এই ব্যাপারটাকে আমরা কি বলবো? এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে 20 সদৃশ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এটা খুব ইজিলি মনে রাখতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সমান্তরাল ভেক্টর। আমরা দেখবো হচ্ছে সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, সমান্তরাল ভেক্টরটা কেমন হবে সেটা আমরা দেখব। সমান্তরাল ভেক্টর। আচ্ছা, সমান্তরাল ভেক্টরের সংজ্ঞা যদি আমি প্রথমে দিই,
সমান্তরাল ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে। তাহলে আমি একটু এখানে লিখি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা পরস্পরে সমান্তরালে কাজ করে, সমান্তরালে ক্রিয়া করে, ঠিক আছে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো ভাইয়া? সমান্তরাল ভেক্টর বলবো। আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবা। মনে করো একটা ভেক্টর এ, একটা ভেক্টর, তারপরে তোমার হচ্ছে বি আর একটা ভেক্টর, আবার সি আর একটা ভেক্টর। দেখো এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর কিন্তু একই রেখায় আছে, তাই না? একই রেখায় আছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে এ ভেক্টর এখানে আছে, মনে করো কথার কথা ডি ভেক্টর এখানে আছে, ডি ভেক্টরটা এখানে আছে, কথার কথা মনে করো সি ভেক্টরটা এদিকে আছে। সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা এই তিনটা ভেক্টরকে কি বলতে পারবো ভাইয়া? এই তিনটা ভেক্টরকে আমরা সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর বলতে পারবো। তাহলে সমান্তরাল ভেক্টর আর সমরেখ ভেক্টর কিন্তু একই জিনিস। তোমার যদি পরীক্ষাতে আসে সমান্তরাল ভেক্টর আর সমরেখ ভেক্টর কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, সমান্তরাল বা সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর। আচ্ছা, এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে অফকোর্স সমজাতীয় হতে হবে। তার মানে এই জায়গাটাতে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই রেখায় বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে সমান্তরাল ভেক্টর অথবা সমরেখ ভেক্টর। দুইটা যে কোনো একটা তুমি কিন্তু ইজিলি বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টরকে আমরা অনেক সময় নাল ভেক্টরও বলতে পারি, ঠিক আছে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। মনে রাখবা যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের যে ভেক্টরের মান শূন্য, মান শূন্য, তাকে শূন্য ভেক্টর বলা হয়, তাকে শূন্য ভেক্টর বলা হয়, শূন্য ভেক্টর বলা হয়। এবং একটা কথা একটু মনে রাখবা, শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একই। আচ্ছা, শূন্য ভেক্টর থেকে আমাদের এমসিকিউ আসে মাঝে মধ্যে, শূন্য ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? শূন্য ভেক্টরের শূন্যর উপরে একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে। এবং আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই, শূন্য ভেক্টরের, শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এটা আমাদের এমসিকিউতে আসে, শূন্য ভেক্টরের পাদবিন্দু, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, এবং শীর্ষবিন্দু একই। এটাও আমরা একটু মনে রাখতে পারবো চাইলে। আচ্ছা, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে শূন্য ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, সুনির্দিষ্ট, এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর। আমরা যদি সংজ্ঞা যদি লিখি, যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয়, শূন্য নয়, তাকে সঠিক ভেক্টর বলা হয়, তাকে সঠিক ভেক্টর বলা হয়, সঠিক ভেক্টর বলা হয়। ক্লিয়ার? তো খুব ইজি, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়।
আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়। পাদবিন্দু পাদবিন্দু নির্দিষ্ট নয়। পাদবিন্দু নির্দিষ্ট নয় মানেটা কি? নির্দিষ্ট নয়, তাই তো? পাদবিন্দু নির্দিষ্ট নয় মানে হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, সেই ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে স্বাধীন ভেক্টর। তার মানে এই পাদবিন্দুটা ইচ্ছা মতো পছন্দ করা যায়। ইচ্ছা মতো পছন্দ করা যায় কোথায় হবে সেটার ক্ষেত্রে, ঠিক আছে? ইচ্ছা মতো পছন্দ করা যায়। তোমার যদি সংজ্ঞাতে আসে তাহলে তুমি খুব ইজিলি লিখে দিতে পারো যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় এবং পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে স্বাধীন ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টরের কথা মনে রাখবা, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তাকে একক ভেক্টর বলা হয়। তাকে একক ভেক্টর বলা হয়, ঠিক আছে? যে ভেক্টরের মান এক একক তাকে কি বলা হয়? তাহলে এটা মনে রাখতে হবে, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, একক ভেক্টরটা কি করে পাই আমরা? একক ভেক্টর হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা ভেক্টরের মান দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা আসলে একক ভেক্টরটা পাই। তো চলো আমরা একটা উদাহরণ দিই। মনে করো এটা আমাদের একটা ভেক্টর, কথার কথা এটা একটা একটা ভেক্টর। এই ভেক্টরটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর। এখন এ ভেক্টর যদি হয় 5 মিটার, তাহলে তুমি কি করবে ভাইয়া? এই 5 মিটারকে তুমি 5টা ভাগে ভাগ করে দাও। 1 2 3 4 5। তাহলে দেখো তুমি কিন্তু 5টা ভাগে ভাগ করে ফেলছো। তার মানে একটা ভেক্টরকে তুমি যদি ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও, সেই ক্ষেত্রেই কিন্তু তুমি এই একক ভেক্টরটা পাবা। আমি একটু এখানে লিখে দিই যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে প্রকাশ করব? মনে করো আমাদের ভেক্টর হচ্ছে এ ভেক্টর। তার মানে আমরা এ ভেক্টরটাকে আমরা ছোট হাতের এ আর উপরে একটা ক্যাপ চিহ্ন, সবসময় একক ভেক্টরকে উপরে একটা ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেহেতু এটা এ ভেক্টর, আমি ছোট হাতের এ এবং উপরে একটা ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। আমি কি বললাম? উপরে থাকবে হচ্ছে এই ভেক্টরটা আর নিচে থাকবে ভেক্টরের মান। আমরা মানকে জানি মডুলাস দ্বারা প্রকাশ করি, বা আমরা চাইলে এইভাবে প্রকাশ করতে পারতাম, কোনো সমস্যা নেই। তো এই যে ভেক্টরকে যদি তুমি ভেক্টরের মান দ্বারা ভাগ করো তাহলে সেই ক্ষেত্রে তুমি কি পেয়ে যাও ভাইয়া? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই একক ভেক্টরের কাজটা আসলে কি? একক ভেক্টরের কাজ হচ্ছে একটা সুনির্দিষ্ট দিক প্রকাশ করা। সুনির্দিষ্ট দিক কিভাবে প্রকাশ করে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তার আগে আমরা একটু আয়ত একক ভেক্টর সম্পর্কে একটু জানবো। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আচ্ছা, আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে সবার প্রথমে। আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকেই বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর। আমি যদি একটু দেখাই, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক কার্টেসীয় আচ্ছা, তো সবার প্রথমে চলো আমরা আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা একটু জেনে নিই। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকেই বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর। চলো আমি একটু লিখি তাহলে বুঝতে পারবা। ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কার্তেশীয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়
ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর, যে তিনটি যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, বিবেচনা করা হয় করা হয় এখন চলো আমি এই ব্যাপারটাকে বিবেচনা করে যদি আমি চিন্তা করি, মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা কথার কথা এটা আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর প্রকাশ করা হয় হচ্ছে জে একক ভেক্টর, এবং আমাদের আরেকটা অক্ষ কিন্তু আছে, আমি এখানে বলেই দিয়েছি ত্রিমাত্রিক কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা সম্পর্কে কিন্তু আমরা আগেই জানি। আমাদের কিন্তু আরেকটা অক্ষ আছে যেটা শূন্য ভাসমান একটা অক্ষ। একটা জিনিস চিন্তা করো, মনে করো তোমার একটা মাছই উড়ে যাচ্ছে, তুমি সেটাকে কিভাবে প্রকাশ করবা? সেটা কি এক্স অক্ষের উপরে অবস্থিত নাকি ওয়াই অক্ষের অবস্থিত? সেটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত না, ওয়াই অক্ষের উপরেও অবস্থিত না, সেটা কিন্তু শূন্যে ভাসমান। তো সেই ব্যাপারটাকে আমরা নর্মালি খাতায় প্রকাশ করার সময় এইভাবে আসলে প্রকাশ করতে পারি। এটা মনে করো আমাদের জেড অক্ষ, এই জেড অক্ষকে কে একক ভেক্টর দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। তাহলে আমি সবগুলো একটু এখানে লিখি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই, আই উপরে ক্যাপ চিহ্ন থাকবে অবশ্যই। ওয়াই অক্ষ বরাবর আমাদের একক চিহ্নটা বসবে হচ্ছে জে, উপরে ক্যাপ চিহ্ন, এবং জেড অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটা হবে হচ্ছে কে, উপরে ক্যাপ চিহ্ন। এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখা লাগবে। এবং এই যে জেড অক্ষ, এই জেড অক্ষটা অবশ্যই শূন্যে ভাসমান। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বোঝা লাগবে, এই এক্স অক্ষটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে। এক্স অক্ষটা ওয়াই অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, এটা কিন্তু দেখেই তুমি বুঝে ফেলতে পারছো। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এই যে জেড অক্ষটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে, এইটাও কিন্তু আলটিমেটলি কিন্তু 90 ডিগ্রি কোণেই আছে। হ্যাঁ, তুমি দেখে কিন্তু সাথে সাথে বুঝতে পারছো না, কিন্তু তুমি যদি 3D ভাবে চিন্তা করো তাহলে তুমি দেখবা ওয়াই অক্ষের সাথে কিন্তু জেড এর কোণ কিন্তু 90 ডিগ্রি, এবং এই যে জেড অক্ষটা এক্স অক্ষের সাথেও কিন্তু আসলে 90 ডিগ্রি কোণেই আছে। এবং তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। তাইলে আমাদের এক্স অক্ষটা, ওয়াই অক্ষটা এবং জেড অক্ষটা তিনটাই পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাকে এই একক ভেক্টরের এই গুরুত্বটা একটু বোঝাইতে পারি। কথার কথা, এখানে আমাদের দেওয়া আছে এরকম ভাবে, মনে করো আমরা একটু আগে কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ব্যাপারটা শিখছি, এটা আমরা লেকচার 1-এ শিখছি। আমরা উত্তরটা ধরছিলাম এইদিকে, উত্তর, কথার কথা এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। আমি বলছিলাম কিন্তু এটা কিন্তু ফিক্স না, ঠিক আছে? এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তবে অবশ্যই সেটাও সবসময় ঠিক রাখতে হবে। এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? এখন আমি যদি এখানে লিখি এস সমান সমান 5/কিলোমিটার, এস সমান সমান 5/কিলোমিটার, এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এইটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে 5 কিলোমিটার। কেন আমি বললাম যে এটা এক্স অক্ষ বরাবর হয়েছে? কারণ আমি কি জানি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, সুতরাং আমি এখানে লিখতেই পারবো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সরণ 5 কিলোমিটার। এক্স অক্ষ বরাবর সরণ কত কিলোমিটার? 5 কিলোমিটার। এটা কিন্তু আমি এখন দেখেই বুঝে ফেলতে পারবো। ক্লিয়ার? তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? একক ভেক্টরের কাজই হচ্ছে আসলে দিক নির্দেশ করা। একক ভেক্টরের কাজ কি? এই যেমন আই ভেক্টর, আই ভেক্টর দ্বারা বোঝাচ্ছে এটা এক্স অক্ষ বরাবর গেছে। এখন আমি যদি বলতাম যে জেন, আই এর বদলে জে, তাহলে আমি বুঝতে পারতাম যে ও আচ্ছা, তার মানে উত্তর দিকে গেছে, তাই না? ওয়াই অক্ষ বরাবর গেছে। তার মানে এই একক ভেক্টরের কাজই হচ্ছে আমাদের একটা সুনির্দিষ্ট দিক প্রকাশ করা। আচ্ছা, এখন আমরা শিখবো অবস্থান ভেক্টর জিনিসটা কি। অবস্থান ভেক্টর হলো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমরা প্রকাশ করি তাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। আমি এই ব্যাপারটা যদি এখানে লিখি, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কার্টেসীয়, কার্টেসীয়
স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবস্থায় মূলবিন্দু সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়, লেখা যেতে পারে প্রকাশ করা যায়, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া সবসময় কি ত্রিমাত্রিকের ক্ষেত্রেই পসিবল, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে কি পসিবল না? হ্যাঁ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রেও পসিবল। চলো আমি একটা উদাহরণ দিই। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আচ্ছা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা একটু যদি আমরা দেখি। মনে করো আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যাপারটা এমন ভাবে আছে, এটা আমাদের এক্স অক্ষ আর এটা মনে করো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা আমাদের ওয়াই অক্ষ। এখন তোমাকে নির্ণয় করা লাগবে একটা বিন্দুর অবস্থান, সেই বিন্দুটা আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা, এটা মনে করো পি বিন্দু এক্স ওয়াই, এখানে আমাদের বলে দেওয়া আছে এটা হচ্ছে এক্স ওয়াই, এটা আমাদের অবস্থান নির্ণয় করা লাগবে। তো এখানে তুমি দেখেই বুঝতে পারছো এই জায়গাটাতে ভুজ কত আছে ভাই, এই জায়গার ভুজ আছে হচ্ছে এক্স আর কোটি আছে হচ্ছে তোমার ওয়াই, এটা তুমি কিন্তু দেখেই বুঝতে পারছো। আচ্ছা, একটু আগে আমরা আয়তক্ষেত্র ভেক্টর দেখলাম, আমাদের যেহেতু ভেক্টরের মান দিক দুইটাই লাগে, তো এই যে এক্স শুধুমাত্র এক্স দ্বারা তো তুমি প্রকাশ করবা না, অবশ্যই একটা একক ভেক্টর দ্বারা তোমাকে চিহ্নিত করা লাগবে। তার মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি থাকে ভাইয়া, আই আই ক্যাপ থাকে, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি থাকে, জে ক্যাপ থাকে। তোমাকে নির্ণয় করতে বলছে কি, তোমাকে নির্ণয় করতে বলছে হচ্ছে এই যে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুটা যদি আমরা 0 0 ধরে নিই, যেহেতু দ্বিমাত্রিক সেহেতু আমরা 0 0 ধরবো, ত্রিমাত্রিক হলে আমরা কিন্তু ধরতাম 0 0 0, ঠিক আছে। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে আমাদের এই পি এর অবস্থানটা নির্ণয় করা লাগবে। এখন এই পি এর অবস্থানটা যেহেতু নির্ণয় করা লাগবে, অবস্থান ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, আর এর উপর একটা ভেক্টর চিহ্ন দিলাম। এখন একটা জিনিস দেখো ভাইয়া, আমি এই জায়গাটাতে কিন্তু ত্রিভুজ সূত্র খাটাতে পারি। প্রশ্ন করতে পারো ভাইয়া ত্রিভুজ সূত্রটা কি? হ্যাঁ, ত্রিভুজ সূত্রটা আমি একটু বলছি, তার আগে আমি যদি চিহ্নটা একটু দিয়ে তোমাদেরকে বোঝাই। এই চিহ্নটা মনে করো এই বরাবর আছে, আর এই চিহ্নটা আছে এই বরাবর, আর আর এর যে ডিরেকশন আর ডিরেকশনটা আছে এই বরাবর, ঠিক আছে। ত্রিভুজ সূত্রটা একটু বলি, ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য আমি ত্রিভুজ সূত্রটা একটু বলি। ত্রিভুজ সূত্রে যেটা বলা আছে যে ত্রিভুজের তো তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু যদি একই ক্রমে থাকে তার যোগফলটা হবে বিপরীত ক্রমের সমান। তাহলে এখানে তুমি দেখেই বুঝতে পারছো একই ক্রমে কোনটা আছে, এটা মনে করো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু। আমি যদি ত্রিভুজ ও এ পি নিয়ে চিন্তা করতাম, দেখো ভাইয়া এই জায়গাটাতে কিন্তু ও, ঠিক আছে, মূল বিন্দু যেহেতু এটা আমি ও ধরে নিচ্ছি। এখন আমি বলতেই পারি না এভাবে ও এ, আমি কিন্তু বলতে পারি এখানে ও এ প্লাস এপি, ও এ প্লাস এপি, দেখো ও এ আর এপি কিন্তু একই ডিরেকশনে আছে, মানে একই ক্রমে আছে, ঠিক আছে। এই ও এ প্লাস এপি এটা কার সমান হবে বলো তো ভাইয়া, এটা সমান হবে হচ্ছে ওপি এর সমান, কারণ ওপি এর যে ডিরেকশনটা এটা কিন্তু ও এ আর এপি এর কিন্তু বিপরীত ক্রমে আছে। এখন ওপি সমান সমান তুমি কি লিখতে পারবা বলো তো ভাইয়া, ওপি সমান সমান তুমি লিখতেই পারবা আর ভেক্টর, তাই তো। আর ও এ সমান সমান তুমি কি লিখতে পাচ্ছ এক্স আই, আর এপি সমান সমান তুমি কি লিখতে পাচ্ছ ভাইয়া ওয়াই জে। এই যে তুমি অবস্থান ভেক্টরটা কিন্তু তুমি এখন নির্ণয় করে ফেলতে পারলে, এটা তোমার কিন্তু আর সমান সমান এইভাবে কিন্তু তুমি অবস্থান ভেক্টরটা তুমি নির্ণয় করে ফেলতে পারবা, ক্লিয়ার। আচ্ছা, এখন এই অবস্থান ভেক্টর তুমি তো নির্ণয় করে ফেললে, এখন যদি আমাদেরকে বলতো আর ভেক্টর না, এই যে অবস্থান ভেক্টর অর্থাৎ আর এর যদি মান নির্ণয় করতে বলতো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতাম? এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জায়গাটাতে কি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, এই জায়গাতে আমরা বলতেই পারবো ওপি স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো এভাবে ও এ স্কোয়ার, ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এপি তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন আমরা কিন্তু সবসময় মান নিব, তাই তো,
যেহেতু আমরা এখন মান নিয়ে চিন্তা করছি। এখন ওপি বরাবর মানটা কি হবে ভাইয়া? ওপি বরাবর মান অবশ্যই আর স্কোয়ার হবে। আচ্ছা, ইকুয়াল টু দিলাম। ওএ বরাবর মানটা কি হবে? ওএ বরাবর মান হবে এক্স স্কোয়ার। আর এপি বরাবর মান কি হবে? এপি বরাবর মান হবে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান সমান তুমি কি লিখতে পারবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তুমি লিখতে পারবা। তাহলে এভাবে কিন্তু তুমি ইজিলি যে কোনো একটা ভেক্টরের মান কিন্তু তুমি নির্ণয় করতে পারবা। তাহলে তুমি মানটা এটার সাথে যদি তুমি একটু কম্পেয়ার করার চেষ্টা করো, তুমি কি করলে ভাইয়া? রুট ওভার আই এর সহগ তার স্কোয়ার প্লাস জে এর সহগ তার স্কোয়ার, এভাবে কিন্তু তুমি ইজিলি একটা ভেক্টরের মানও কিন্তু নির্ণয় করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করতো, এই যে আর ভেক্টর আমরা লিখলাম, আর ভেক্টর সমান সমান ছিল হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, এটা তোমার আর ভেক্টর ছিল, তাই না? অবস্থান ভেক্টর। এটা যদি তোমাকে একক ভেক্টর নির্ণয় করতে বলতো, তাহলে তুমি কি করতে? একক ভেক্টর আমরা জানি, একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টরকে যদি ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাই, তাই তো? তাহলে আমরা এখন যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই, একক ভেক্টর, একক ভেক্টর ইকুয়াল টু, আমরা আর এর উপরে একটা ক্যাপ চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা উপরে লিখবো হচ্ছে আর ভেক্টর আর নিচে লিখবো হচ্ছে আর ভেক্টরের মান, তাই তো? এখন বলো ভাইয়া, আর ভেক্টর সমান সমান কি দেওয়া আছে? আর ভেক্টর সমান সমান দেওয়া আছে এক্স আই প্লাস ওয়াই জেড, এটা দেওয়া আছে। আর ভেক্টরের মান কি হবে? রুটের ভিতরে আই এক্স সহগ তার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার আর জে সহগ তার স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তো চলো এই টাইপের একটা ছোট ম্যাথ দেখা যাক। মনে করো আর ভেক্টর সমান সমান দেওয়া আছে হচ্ছে 3i মাইনাস 2j, এটা আর ভেক্টর সমান সমান দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হয়েছে একক ভেক্টর নির্ণয় করতে। তো একক ভেক্টর আমরা কি জানি ভাইয়া সূত্র? একক ভেক্টর আমরা জানি হচ্ছে আর এর উপরে প্রথমে ক্যাপ চিহ্ন দেব, উপরে থাকবে আর ভেক্টর আর নিচে থাকবে এই আর ভেক্টরের মান, তাই তো? এখন আর ভেক্টর কি দেওয়া আছে ভাইয়া? 3i দেওয়া আছে মাইনাস 2j দেওয়া আছে, আর নিচে বসবে হচ্ছে আর ভেক্টরের মান। মান কিভাবে বের করব? রুটের ভিতরে রুট ওভার আই এর সহগ কত? 3, তাহলে 3 স্কয়ার দেব প্লাস জে এর সহগ কত? -2, -2 তার হোল স্কয়ার দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে করে কিন্তু তুমি ইজিলি মান বের করতে পারবে। উপরে থাকছে 3i মাইনাস 2j আর নিচে থাকছে 9 আর 4 অর্থাৎ রুট 13 থাকছে, রুট 13 থাকছে, তাই তো? তার মানে এখানে তুমি রুট 13 পাচ্ছ। এটাকে তুমি চাইলে ভেঙে দিতে পারো এইভাবে, 3 ভাগ রুট 13, 3 ভাগ রুট 13 আই মাইনাস 2 বাই রুট 13 জে, এইভাবে কিন্তু তুমি ইজিলি প্রকাশ করতে পারো। তো এইভাবে আমরা ইজিলি যে কোনো একটা ভেক্টরে কিন্তু একক ভেক্টর কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কেমন হবে। এতক্ষণ দেখলাম আমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবার দেখবো আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, স্থানাঙ্ক ব্যবস্থায়। আচ্ছা আচ্ছা, তো চলো আমরা একটা চিত্র এঁকে নিই। চিত্রটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটু খেয়াল করে দেখো আমি কিভাবে আঁকি, তোমরা একইভাবে কিন্তু আঁকতে পারবা আমার মতো করে। একটু খেয়াল করে দেখো। প্রথমে দুইটা চতুর্ভুজ নিচ্ছি, দুইটা চতুর্ভুজ এভাবে আঁকলাম মনে করো। নেওয়ার পরে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো ব্যাপারটা কেমন হয়ে গেল। ব্যাপারটা কিন্তু আসলে খুব ইজি হয়ে গেল আমাদের জন্য। এটাকে আমরা এক্স অক্ষ দেব, এটাকে আমরা ওয়াই অক্ষ দেব, আর এটাকে আমরা জেড অক্ষ দেব। এটাকে আমরা কি অক্ষ দেব? জেড অক্ষ দেব। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা আমাদের জেড অক্ষ। আর এটাকে আমরা ধরে নেব হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দু আমরা ধরে নিতে পারি হচ্ছে 0 0। এখন যেহেতু তিনটা ত্রিমাত্রিক, অবশ্যই আমরা তিনটা জিরো দেবো, তাই তো? আচ্ছা, এখন আমি ব্যাপারটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে তুমি কি বলবা বলো তো ভাইয়া? এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি বি পয়েন্ট। এখন এই বি পয়েন্টটা পাওয়ার জন্য তোমাকে কোন অক্ষ বরাবর যাইতে হচ্ছে? শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। মূল বিন্দু থেকে তুমি যদি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যাও তাইলেই কিন্তু তুমি এই পয়েন্টটা পেয়ে যাচ্ছ। শুধুমাত্র একদম ডিরেক্ট যদি তুমি এক্স অক্ষ বরাবর যাও তাইলেই কিন্তু তুমি এই বি পয়েন্টটা পেয়ে যাচ্ছ। তার মানে তোমার ওয়াই অক্ষেও যাওয়া লাগছে না, জেড অক্ষেও যাওয়া লাগছে না। অর্থাৎ বি বিন্দু সমান সমান তুমি বলতে পারবা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ 0, জেড অক্ষ 0। কিন্তু ভাইয়া আমি এই জায়গাটাতে মনে করো আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এই সি বিন্দুটা পাওয়ার জন্য তোমাকে কি করা লাগছে একটু খেয়াল করে দেখো।
তুমি সবার প্রথমে যাচ্ছ এক্স অক্ষ বরাবর, তাই তো? তারপরে তুমি যাচ্ছ কিন্তু ওয়াই অক্ষ বরাবর। তোমার কি জেড অক্ষ বরাবর যাওয়া লাগছে? লাগছে না, কিন্তু তোমার প্রথমে যাওয়া লাগছে হচ্ছে এই, এটা ধরে নাও ও বিন্দু, তোমার প্রথমে যাওয়া লাগছে ও থেকে বি অর্থাৎ এক্স অক্ষ বরাবর, তারপরে যাওয়া লাগছে বি থেকে সি, তাই তো? অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। সেই ক্ষেত্রে তুমি এই বিন্দুটাকে কি বলবো ভাইয়া? এই বিন্দুটাকে তুমি বলবা হচ্ছে এক্স ওয়াই জিরো। যেহেতু আমাদের জেড অক্ষ লাগছে না, সুতরাং আমরা বলতে পারবো এটা এক্স ওয়াই জিরো। একইভাবে আমি যদি তোমাকে বলি এইটা, এটা তোমার হচ্ছে ডি বিন্দু, এটা তোমার হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? এখন এই ডি বিন্দুটা পাওয়ার জন্য তোমার কোন কোন অক্ষ যাওয়া লাগছে দেখো তো ভাইয়া। তুমি মূল বিন্দু থেকে একদম ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর গেলেই তুমি ডি বিন্দু পাচ্ছ না? অবশ্যই। তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের এক্স অক্ষ জিরো, শুধুমাত্র ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ কিন্তু জিরো। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ঠিক আছে ভাইয়া, তুমি যদি এই বিন্দুটা পাইতে চাও, এই বিন্দুটা, এই বিন্দুটা পাওয়ার জন্য তোমাকে কোন কোন অক্ষ যাওয়া লাগছে একটু খেয়াল করে দেখো। তোমাকে মূল বিন্দু থেকে প্রথমে ওয়াই অক্ষে যাওয়া লাগছে, তারপরে তোমাকে কিন্তু জেড অক্ষ বরাবর আসতে হচ্ছে। তার মানে এখানে ওয়াই আছে আর জেড আছে, কিন্তু এক্স কিন্তু নাই। তাহলে তুমি এখানে কি বলতে পারবা ভাইয়া? এখানে তুমি বলতে পারবা জিরো আছে, ওয়াই আছে আর জেড আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে নির্ণয় করতে বলছে, মনে করো এই বিন্দুর অবস্থান ভেক্টর। কি নির্ণয় করতে বলছে? এই যে ভাসমান যে বিন্দুটা, এই বিন্দুর মনে করো অবস্থান ভেক্টর তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো তো ভাইয়া, এই বিন্দুর অবস্থান যদি তোমাকে নির্ণয় করা লাগে, তাহলে কোন কোন বিন্দু তোমাকে যাওয়া লাগছে একটু খেয়াল করে দেখি আমরা। সবার প্রথমে তোমাকে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগছে, তাই তো? তারপরে তোমাকে যাওয়া লাগছে ওয়াই অক্ষ বরাবর, তারপরে কিন্তু তোমাকে আবার জেড অক্ষ বরাবরও আসা লাগছে। তার মানে তোমাকে কিন্তু তিনটা অক্ষ বরাবরই কিন্তু যাওয়া লাগছে, এক্স ওয়াই জেড। এইটা যদি আমি তোমাকে পি বিন্দু দ্বারা চিহ্নিত করি, তাহলে তুমি এটাকে কি বলবো ভাইয়া? এক্স ওয়াই জেড, তিনটাই বলতে পারবা তুমি, তাই তো? এখন তোমাকে নির্ণয় করতে বলছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আমরা মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করি না? তাহলে তোমাকে কোনটা নির্ণয় করা লাগবে ভাইয়া? তোমাকে নির্ণয় করতে হবে কিন্তু এই যে এই অবস্থান ভেক্টরটা তোমাকে নির্ণয় করা লাগবে। এটাকে যদি আমরা আর ভেক্টর দ্বারা চিহ্নিত করি, তাহলে এখন কিন্তু আমরা একবারেই লিখতে পারবো আর ভেক্টর সমান সমান, আর ভেক্টর সমান সমান আমরা এখন কি লিখতে পারবো ভাইয়া? এই আর ভেক্টর সমান সমান এখন আমরা লিখতে পারবো এক্স আই প্লাস প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন আর ভেক্টর নির্ণয় করে ফেললে, এখন তোমাকে যদি বলি ভাই আর ভেক্টরের মান কি হবে, এটাও কিন্তু তুমি ইজিলি নির্ণয় করতে পারবা। আর ভেক্টর সমান সমান রুট ওভার আই শক তার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, জে শক কি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার করবা, আর কে শক কি জেড, তাহলে করবা কি জেড স্কোয়ার করবা। ক্লিয়ার? তাহলে আমাকে যদি বলা হতো এইভাবে আর ভেক্টর সমান সমান 3i প্লাস 2j মাইনাস কে, এটা দেওয়া আছে, তাহলে আর ভেক্টরের মান তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? আর ভেক্টর সমান সমান, আর ভেক্টর সমান সমান তুমি লিখবা হচ্ছে রুটের ভিতরে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার। রুটের ভিতরে কিন্তু কোনো মাইনাস থাকবে না, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ ভাইয়া? তুমি পাচ্ছ হচ্ছে 9 প্লাস 4 প্লাস 1, তাহলে তুমি পাচ্ছ রুট 14। তুমি পাবা হচ্ছে রুট 14। এটা কিন্তু তোমার অ্যান্সার। তাহলে এভাবে কিন্তু খুব ইজিলি তুমি কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান কিন্তু তুমি নির্ণয় করতে পারবা। সেটা দ্বিমাত্রিকের ক্ষেত্রেও পারবা, আবার ত্রিমাত্রিক ক্ষেত্রেও পারবা। ক্লিয়ার? সমতলীয় ভেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করব। সমতলীয় ভেক্টর ব্যাপারটা কেমন একটু দেখি। কথার কথা, এইটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ, আর এইটা তোমার হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার জেড অক্ষ। এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি প্রত্যেকটা যদি তল এঁকে নিই, এটা মনে করো তোমার হচ্ছে একটা তল, ঠিক আছে? এটা একটা তল, তারপরে তোমার মনে করো কথার কথা এইটা আর একটা তল, ঠিক আছে? তারপরে তোমার মনে করো কথার কথা এইটা আর একটা তল, এটা তোমার আরেকটা তল, ঠিক আছে? তো আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো তো ভাই, এইটা যদি আমি চিন্তা করি, এই যে তলটা, এখানে আমি মনে করো দেওয়া আছে সি ভেক্টর দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ডি ভেক্টর, এখানে দেওয়া আছে তোমার মনে করো কথার কথা ই ভেক্টর দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে এফ ভেক্টর, এখানে দেওয়া আছে তোমার এ ভেক্টর দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, এই যে তলটা, এই তলটাকে আমরা কোন তল বলতে পারবো দেখো তো ভাই? আমরা এই তলকে শুধুমাত্র এক্স আর ওয়াই তল বলতে পারবো না, তাই তো? এক্স আর ওয়াই তল কিন্তু আমরা শুধুমাত্র বলতে পারবো, তাইলে মানে এই তলটা কিন্তু এক্স আর ওয়াই। এখন এই এক্স ওয়াই তলে কোনটা কোনটা অবস্থিত? সি আর ডি, তার মানে সি ডি কিন্তু একই তলে অবস্থিত, ঠিক আছে? এটাকে আমরা এক্স ওয়াই তল বলবো। এই তলটাকে আমরা কোন তল বলবো ভাই? এই তলটাকে আমরা বলবো কিন্তু ওয়াই তল আর জেড তল, এটাকে আমরা বলতে পারবো কিন্তু ওয়াই আর জেড তল।
আর এই তলকে আমরা কি কোন তল বলতে পারবো বলো তো ভাইয়া? এই তলটাকে আমরা বলতে পারবো এক্স তল আর জেড তল। এটাকে আমরা কোন তল বলতে পারবো? এক্স তল আর জেড তল। তার মানে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো তো ভাইয়া এই জায়গাটাতে সমতলীয় ব্যাপারটা বলতে কি বোঝায়? যেমন সি আর ডি এটা কিন্তু সমতলে অর্থাৎ একই তলে অবস্থিত, কিন্তু সি আর ই এটা কিন্তু সমতলে নয়। আমার কথাটা কি বুঝতে পারছো? তার মানে এখানে সিডি একই তলে অবস্থিত অর্থাৎ সমতলীয়, কিন্তু আমি যদি বলতাম যে সিই এটা কি এক সমতলে অবস্থিত? না, এটা কিন্তু সমতলে অবস্থিত না। কারণ সিডিটা কোন তলে অবস্থিত ভাইয়া? সিডিটা অবস্থিত হচ্ছে এক্স ওয়াই তলে। আর তোমার এই জায়গাটাতে আমরা দেখলাম হচ্ছে ইএফটা কোন তলে অবস্থিত ভাইয়া? ইএফটা অবস্থিত হচ্ছে ওয়াই জেড তলে, ওয়াই জেড তলে। এরপরে আমি যদি বলি ভাই এ বিটা কোন তলে অবস্থিত? এবি ভেক্টরটা কোন তলে অবস্থিত? এবি ভেক্টরটা অবস্থিত হচ্ছে এক্স জেড তলে। তার মানে তোমাকে কিন্তু দেখে বুঝতে হবে কোন দুইটা সমতলীয়, বা এখানে কিন্তু দুইটা ভেক্টরই না শুধুমাত্র, এখানে অনেকগুলো ভেক্টরই থাকতে পারে। এখানে মনে করো এস ভেক্টর থাকতে পারে, এফ তারপরে তোমার হচ্ছে কে ভেক্টর থাকতে পারে, যে কোনো ভেক্টরই কিন্তু থাকতে পারে, অনেকগুলো ভেক্টর থাকতে পারে। তো তোমাকে দেখা লাগবে এই ভেক্টরগুলো যদি একই তলে অবস্থান করে তাহলে সেই ভেক্টরটাকে তুমি কি বলবো ভাইয়া? সমতলীয়। ক্লিয়ার? তার মানে আমরা বলতেই পারবো এখান থেকে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে তাহলে আমরা তাকে কি বলবো? সমতলীয় ভেক্টর। আমি চাইলে এখানে একটু লিখে দিতে পারি দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, যদি একই তলে ক্রিয়া করে, একই তলে ক্রিয়া করে, একই তলে ক্রিয়া করে, তাকে আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। ক্লিয়ার? বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর, সেক্ষেত্রে তোমাকে সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির মানের যদি আসলে গুণাত্মক বিপরীত সংখ্যা হয়, অর্থাৎ বিপ্রতীপ যদি হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। আমি আবারও বলি, একটির মান অপরটির মানের গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি বলবো? বিপ্রতীপ ভেক্টর। আমি জিনিসটা একটু লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। সমজাতীয় 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 দুইটি সমান্তরাল সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির মানের গুণাত্মক বিপরীত সংখ্যা হলে, গুণাত্মক বিপরীত সংখ্যা হলে, গুণাত্মক বিপরীত সংখ্যা হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে এই বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। আমি একটা উদাহরণ দিই। মনে করো তোমার একটা ভেক্টর দেওয়া আছে এরকম, এ ভেক্টর সমান সমান দেওয়া আছে হচ্ছে 7i ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে মনে করো আমি বললাম যে এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এর বিপরীত ভেক্টর মনে করো বি ভেক্টর। তাহলে আমরা বি ভেক্টর সমান সমান আমরা কি বলতে পারবো? 1/7i। আমরা অনেক সময় যে কাজটা করি, আমাদের যদি বলা হয় যে এই এর বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করো, তখন আমরা যে কাজটা করি অনেক সময় 1/7i করে দিই। এটা কিন্তু আসলে ভুল। ঠিক আছে? আমাদেরকে আইটাকে কিন্তু উল্টানো লাগবে না, আই সহগকে উল্টানো লাগবে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় 5i এর বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করতে, তুমি কিন্তু কখনোই 1/5i করবা না। তুমি কি করবা? তুমি করবা হচ্ছে 1/5, আর আই ভেক্টরটা তো আই ভেক্টরের মতোই থাকবে। তার মানে বিপ্রতীপ ভেক্টর শুধুমাত্র আই এর সহগটাকে আমাদের কি করা লাগবে? উল্টিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে? উল্টিয়ে দেওয়া লাগবে বলতে ইনভার্স করে দেওয়া লাগবে আর কি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ইজিলি এই বিপ্রতীপ ভেক্টরটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো, বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। এই ছিল আমাদের আজকে লেকচার 2। লেকচার 2 তে আমরা চেষ্টা করেছি বিভিন্ন সংজ্ঞা নিয়ে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।